তো আমাদের বিশ্বাসটা হচ্ছে ডক্টর ইউনূস এরা মানুষের মাথায় চেপে বসে আছে, আবারও শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে। এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে কঙ্কাল সর্বস্ব একটা রাষ্ট্রীয় ভঙ্গুর অবকাঠামো, যেখান থেকে এই অবকাঠামোকে 5 থেকে 7 বছর দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। ডক্টর ইউনূস এখন বাংলাদেশের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ভাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু গণতান্ত্রিক গভর্নমেন্ট না, কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার না। রাষ্ট্র মেরামতের কাজ করতে ওনারা কয়দিন নেবে? 90 দিন নেক, 180 দিন নেক, একটা নির্ধারিত টাইম বলতে হবে। এবং আপনার কাছে সর্বপ্রথম আমার যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে কি, যে মানে নির্বাচন নিয়ে আপনাদের এত তাড়াহুড়া কেন, আপনারা এত পেইন দিচ্ছেন কেন যে নির্বাচন দ্রুত হওয়া লাগবে? সেই সাথে সাথে আপনারা কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকা উচিত এবং প্রধান উপদেষ্টার ভাষণ থেকে আসলে কি ভাসমান হয়? মানে এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাদের আগে যারা ছিল তারা ছিল একটা সরকার, যেটাকে বলে যে সাংবিধানিক সরকার বলে, যদিও ভোটবিহীন সরকার ছিল। তো যেহেতু বাংলাদেশের মানুষ তাদেরকে আপনার দেশ থেকে বিতাড়িত করেছে অসাংবিধানিকভাবে, একটা অসাংবিধানিক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিকভাবে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তারা যদি সাংবিধানিকভাবে বিতাড়িত হতো বা জনগণের ভোটে নির্বাচন হইতো বা শেখ হাসিনার পতন হইতো, সেটা আলাদা জিনিস ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ বাংলাদেশ এবং বিভিন্ন জায়গার মানুষ জানে যে শেখ হাসিনাকে আমরা অসাংবিধানিকভাবে তাড়িয়ে দিয়েছি। তো এখন যেটা হচ্ছে যে যারা ইমার্জেন্সিতে গভর্নমেন্ট, যারা বিপ্লবী সরকার এখন বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা আসলে ডক্টর ইউনূস আমাদের দেশের গ্লোবাল সিটিজেন, আমাদের দেশের গর্ব, এবং এরকম একটা সিচুয়েশনে ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রতি ওনার ভালোবাসা, বাংলাদেশের মানুষের প্রতি দেশপ্রেম, সেটা আসলে প্রকাশ করার অন্য কোনো আর অপশন নাই। এর মধ্যেই একটা ডিজাস্টার বাংলাদেশ, যেখানে বাংলাদেশের বিচার বিভাগ, অর্থনীতি, তারপরে হচ্ছে সংসদ, আপনার ধরেন আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন, প্রত্যেকটা জায়গা কিন্তু ডিজাস্টার। শেখ হাসিনা এমনভাবে গত 15 বছরে বাংলাদেশে শাসন চালিয়েছে, যেটা এখন আমরা জানতে পারছি, বা আমরা আগে থেকেও সবসময় সোচ্চার ছিলাম। সেই সময় ডক্টর ইউনূস এখন বাংলাদেশের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ভাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু গণতান্ত্রিক গভর্নমেন্ট না, কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার না। তাদেরকে জনগণ ইমার্জেন্সিতে বিশ্বাস করে একটা নির্বাচন কন্ডাক্ট করার সিচুয়েশন তৈরি করার জন্য কিন্তু নিয়ে আসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। রাষ্ট্র সংস্কারের মধ্যে কি কি থাকে? আপনার বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপর হচ্ছে নির্বাচন কমিশন, বা অর্থনৈতিক যে একটা বাজে সিচুয়েশন, এটাকে সঠিক করা। তো এরপরে যেটা হচ্ছে যে এই সংস্কারগুলো তারা করবে, এবং একই সাথে বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভোটের মাধ্যমে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্ধারণ করব, সেই জায়গাতে অতি দ্রুত ব্যবস্থা করা। এটাই আপনি যে কথাটা বললেন যে বিএনপি তাড়াহুড়া করতেছে, ব্যাপারটা তা না। কিন্তু দেখেন বিএনপি বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল। বিগত 15 বছর আমরা কোনোভাবেই সংসদে বা বাংলাদেশের রাজনীতিতে আমাদের নেতৃত্ব যে লিডারশিপ গুলা আসার কথা ছিল বা যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল, তারা কিন্তু সে জায়গাতে যেতে পারে নাই। সেখানে আপনি শুধু নেতৃত্ব যেতে পারে না এটাই না, আপনি যে মানুষটার বয়স আজকে 20 বছর আগে 30 বছর ছিল, তার বয়স এখন কত ভাই? 40-50 বছর হয়ে গেছে। তাহলে একটা মানুষ লিডারশিপে কখন যায়? আপনার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে 30, 35, 40 বছর। তা এখন আমাদের দেশের প্রেক্ষাপট আরো বেশি। তো সেই জায়গা থেকে বিএনপির যারা নেতৃত্ব দিতে চায়, তাদের ভিতরে অবশ্যই ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে, তাদের ভিতরে সেই কনফিডেন্টটা ডেভেলপ হয়েছে, এই জন্যই তারা নির্বাচনটা চায়। কিন্তু এখানে কথা আছে, দেখেন
একটা মানে একটা ডিজাস্টার থেকে বাংলাদেশকে রাষ্ট্র কাঠামো মেরামত করে একটা নির্বাচন কন্ডাক্ট করা, সিচুয়েশন তৈরি করা এবং নির্বাচন কমিশনকে সেই জায়গায় নিয়ে যেতে একটা সময়ের ব্যাপার আছে। এটা এমন না যে ডক্টর ইউনূস 3 মাসে আপনার নির্বাচন দিতে পারবে। তবে অবশ্যই আমরা তাদের কাছে প্রত্যাশা করি একটা একটা রোড ম্যাপ, যেটা হচ্ছে যে ধরেন ওনারা যদি নির্বাচনের পরিস্থিতি তৈরি করে, রাষ্ট্র মেরামতের কাজ করতে ওনারা কয়দিন নেবে, 90 দিন নেক, 180 দিন নেক, একটা নির্ধারিত টাইম বলতে হবে। যেহেতু তারাও কিন্তু কোনো সাংবিধানিক সরকার ব্যবস্থা না, এখন জনগণ তাদেরকে বসাইছে, আবার জনগণ কিন্তু আপনার যখন মানে মিজাজ খারাপ হবে বা বিভিন্ন রাজনৈতিক দল যদি মনে করে যে এরা মানুষের মাথায় চেপে বসে আছে, আবার ওই শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষ রাস্তায় নেমে আসবে। তো আমাদের বিশ্বাসটা হচ্ছে ডক্টর ইউনূস উনি খুব ভালো জানে যে আমাদের বাংলাদেশের মানুষের পালসটা কি, আমরা আসলে কি চাই। তো সেই জায়গা থেকে উনি, আমাদের বিশ্বাস যে উনি ওই রকম ভাবে সময় নিবেন। উনি আজকেও একটা পত্রিকাতে দেখলাম যে উনি বলেছে যে আমি নির্বাচন করার জন্য পরিস্থিতি তৈরি করছি, আমাকে একটু সময় দেন। দিস ইজ ভেরি ভেরি মানে নাইস টকিং। একটা জিনিস হচ্ছে কি দেখেন, হ্যাঁ এটা আমি যে কথাতে আমরা আবার যাই যে 180 দিন লাগুক, তারা একটা নির্ধারিত মেয়াদ বলুক যে হ্যাঁ আমরা আইন বিচার বিভাগকে এতদিনের মধ্যে ঠিক করব, রাষ্ট্র তারপর আপনার নির্বাচন কমিশনকে এতদিনের মধ্যে ঠিক করব, প্রশাসন থেকে আওয়ামী লেসপেন্সার এবং কি বলে মেধাহীন যে বিসিএস ক্যাডার এদেরকে নিরসন করবে, বিচারকরা যারা দলীয়করণের মাধ্যমে বিচারক হয়েছে তাদেরকে মেরামত করব। এই বিষয়গুলোর একটা টাইম ওনারা ধরে দেখ যে আমরা 180 দিন লাগুক বা ওনাদের 200 দিন লাগুক, ইট শুড বি ক্লিয়ার। এটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস ওনারা বলতে পারে যে আমরা নির্বাচন 200 দিনের মধ্যে দিব, এটা তো বলা কোনো ব্যাপার না। তাহলে কেন এই জিনিসটা যখন কোশ্চেন মার্ক থাকে বা এটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলা তাদের ভাই নির্বাচনে তারা যাওয়ার জন্য মুখায় আছে, তাহলে সেক্ষেত্রে তো তারা বলবেই যে নির্বাচন কবে দিবে সেটা কেন ক্লিয়ার হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ ভালো সিদ্ধান্ত নাকি মন্দ সিদ্ধান্ত এই মুহূর্তে বলতে চাই না। পক্ষে যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। কোর্ট যেটি বলেছে যে সকল অন্যায়, অত্যাচার, হত্যার বিচার হবে, অর্থাৎ দলকে তারা শাস্তি দিতে চায় না, কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের বিচার তারা করতে চায় আদালত। যুক্তি আছে, আবার অন্যদিকে যুক্তি আছে যে সেটা হলো যে ধরনের গণহত্যা সংঘটিত করেছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে পরিমাণ ক্ষোভ, বিশেষ করে কিছুদিন পর পর গণহত্যার যে দৃশ্যগুলো আসছে এবং যেই পরিস্থিতি, হিংসা, বিদ্বেষ, তছনছ হয়ে যাওয়া, একেবারে সব কিছুর চিত্র তো আস্তে আস্তে সেই দেখবেন যে বন্যা যখন হয় পানি টলটল করে, মাঝে মধ্যে মনে হয় বাহ সুন্দর, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষত চিহ্ন বের হতে থাকে। হ্যাঁ, যে ক্ষেত খামারির ফসল শেষ, অবকাঠামো শেষ, রাস্তাঘাট সব কিছু যে শেষ, তার চিত্রগুলো ফুটে ওঠে। এটা হচ্ছে বন্যার যে ক্ষত চিহ্নগুলো। তো আওয়ামী লীগ যাবার পর 15 বছর যেভাবে শাসন করেছে, তারা চলে যাবার পর অর্থনীতি, বাণিজ্য, বিভিন্ন সেক্টরে, প্রশাসনে, বিচার বিভাগে নানা ক্ষত চিহ্নগুলো ফুটে উঠছে। তো এই প্রেক্ষিতে এখন খুব উপযুক্ত একটা সময় ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এবং আমার ধারণা যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিষয়টি যদি অগ্রসর হতো, তাহলে আওয়ামী লীগের পক্ষে কোনো উকিল এসে এখন দাঁড়াবে সেই মানুষও খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেই সুযোগটা নেয়নি অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার একটা মেসেজ দিল যে না, তা প্রতিহিংসা রাজনীতি চর্চা করে না। আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে জড়িত একটা দল, সেই দলকে তারা শাস্তি দিতে চায় না। শেখ হাসিনা এবং তার দলবলকে শাস্তি দিতে গিয়ে দলকে তারা শাস্তি দিতে চায় না, বরং একটা পথ ওপেন রাখলো, যেই পথে আওয়ামী লীগকে অন্য কেউ, যারা ভালো মানুষ আছে আওয়ামী লীগের, তারা যদি সংগঠিত করে তাহলে তাদের কোনো আপত্তি নেই। এবং বাংলাদেশে যদি বহুদলীয় গণতন্ত্র চালু রাখতে হয়, তাহলে সব দলকে গণতান্ত্রিক যে প্রক্রিয়া তাতে তাদের অংশগ্রহণ করাতে হবে। আওয়ামী লীগ সেটি করেনি। আওয়ামী লীগ নিষ্ঠুরভাবে দেশ চালিয়েছে, এককভাবে দেশ চালিয়েছে। তারা বিএনপি, জামাত সহ আরও যে বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে একেবারে মানে
তুচ্ছ তাচ্ছিল্য করে এককভাবে তারা তাদের কিছু মানে বিভিন্ন জায়গার গোষ্ঠীগুলোকে একত্রিত করে তারা দেশ শাসন করছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে মানুষ বহুদূর চলে গেছে এবং মানুষ এগুলো ঘৃণার চোখে দেখছে। তো সেই একতরফা দেশ শাসনের একটি যেই অধ্যায়, কালো অধ্যায়, সেই অধ্যায়ে আবার নতুন করে রচনা করতে চায় না অন্তর্বর্তী সরকার। সুতরাং সেই যুক্তিতে তারা এই পদক্ষেপটি নিয়েছে। এটার হয়তো একটা সুদূর প্রসারী একটা প্রভাব আছে। আওয়ামী লীগের যে মতাদর্শ, সেই মতাদর্শকে ধরে যে সত্যিকার অর্থে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করেন, সেই মানুষগুলো এসে যদি আওয়ামী লীগকে সংগঠিত করে, আওয়ামী লীগকে সামনে রাখতে চায়, তাতে কোনো সমস্যা নেই। এখানে ভয়াল ব্যাপার ছিল শেখ পরিবারের রাজনীতি, তাদের পারিবারিক রাজনীতি, এবং পরিস্থিতি এমন ছিল যে শেখ হাসিনা এবং তার পরিবার মানে দশকের পর দশক দেশ শাসন করবে, একদম নির্বিচারভাবে যা খুশি তাই করবে, এতে কারোর বলার থাকবে না, কেননা এই দেশ তারা স্বাধীন করেছে, এই দেশের মালিক তারা। এই এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করার জন্য তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের মতন একটা পবিত্র জিনিসকে তারা ব্যবহার করতে করতে কলঙ্কিত করেছে। তো সেই জায়গা থেকে যদি বিচার করা যায় তাহলে এটা সঠিক। আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তড়িঘড়ি করে জামাত শিবিরকে একেবারে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল, সেই একই কাজটি অন্তর্বর্তী সরকার করতে চায় না। ফলে তারা অন্তত এবার তাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা যে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করলো না, এটা অন্তত তাদের মাথায় রাখা উচিত। এবং আগামী রাজনীতি, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি, পরবর্তী রাজনীতির জন্য তারা কি করে যাচ্ছেন, এইগুলো অন্তত তাদের জন্য একটা বড় শিক্ষা রেখে গেল। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে কঙ্কাল সর্বস্ব একটা রাষ্ট্রীয় ভঙ্গুর অবকাঠামো, যেখান থেকে এই অবকাঠামোকে 5 থেকে 7 বছর দরকার এই কঙ্কালটাকে, রাষ্ট্রীয় এই অবকাঠামো, ভঙ্গুর এই অবকাঠামোকে স্ট্রাকচারালি দাঁড় করিয়ে এটাকে যেন ঠিকমতো আবার কাজে সচল করা যায়। প্রফেসর ইউনূস উনি নিজে এই ক্ষমতাও নিতে চান না। প্রফেসর ইউনূস বলেছে আমার বয়স 84 বছর। আমাদের মানুষের চরিত্র আমরা জানি এটা বেঈমানের জাতি, যারা নিজেরা কাজে বিশ্বাস করে না, খালি কাজের কথার মধ্যে বকর বকর, এর বাইরে আর কোনো কাজ করে না। বলেছে আমার দরকার নাই, বিশ্বব্যাপী আমার যে অর্জন, আমি I already have my legacy, I don't have to do anything। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছে আমি এই দেশের কোনো কথাবার্তার ভিতরে আমি ঢুকতে চাই, আমি এই দেশের কোনো দায়িত্ব নিতে চাই। মনে আছে আপনাদের? কোনো কথা নাই, বার্তা নেই। প্রফেসর ইউনূসের উপরে রীতিমতো প্রেসার ক্রিয়েট করা হলো যে স্যার আপনি দায়িত্বটা নেন। কি তৈরি হলো? যেই মুহূর্তে হাসিনা, ভারত নিয়ন্ত্রিত হাসিনা সরকারকে কোনোভাবেই আর হটানো সম্ভব ছিল না, ঠিক তখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো তখন ছাত্ররা আন্দোলনে নামলো। ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে, কোনো রাজনৈতিক দল কিন্তু মাঠে নাই। আমি নাগরিক টিভির টকশোতে কন্টিনিউয়াসলি গালিগালাজ করতাম, তারেক রহমান কেন এটা করে না, বিএনপি কেন এটা করে না, মির্জা ফখরুল কেন এটা করে না, আমরা রীতিমতো গালিগালাজ করতাম। আমি জামাতকে বলতাম জামাত কেন এটা করে। তো একটা কথা, আল্লাহ যখন নির্ধারণ করে তখন একটা বিষয়ের উপরে আর কারো হাত না থাকলেও আল্লাহর হাত তো সবসময় থাকে। আল্লাহ নির্ধারণ করে রেখেছে কোটা বিরোধী আন্দোলন হবে এবং এই আন্দোলনে ছাত্র, অভিভাবক, জনতা, পেশাজীবী সবাই রাস্তায় নেমে আসবে। রাস্তায় নেমে আসলেই সরকারের পতন। এর ভিতরে যখন রাস্তাঘাটে সবাই নেমে আসলো, তখন নির্বোধের মতো হোক, সবোধের মতো হোক, যে জন্যই হোক, আমি যে মিল্টন স্টেট ডিপার্টমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি প্রস্তাব করলাম। আমি বললাম ডক্টর ইউনূসের যদি আমেরিকান ব্যাকিং থাকে, ইউরোপিয়ানদের ব্যাকিং থাকে, উনি সরকার প্রধান হতে পারে এবং বাংলাদেশকে একটা সচল রাষ্ট্র হিসাবে আবার উনি ফিরিয়ে নিতে পারে। তো আমরা সাবজেক্টটাকে এইভাবে নিলাম। এভাবে নেয়ার পরে
আমরা তাকে বললাম যে ওনার উপরে আলটিমেটলি এটা করাই একটা জিনিস হয়েছে যে ওনার উপরে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে, উনি যেন আমাদের দেশের দায়িত্বটা নেন। উনি কিন্তু এই দায়িত্ব নিতে চান না, এই দায়িত্বের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। কারণ কি, যে ব্যক্তিকে পুরো বিশ্বব্যাপী সম্মান করা হয়, যে ব্যক্তিকে আমেরিকার মেডেল অব অনার দেওয়া হয়, যে ব্যক্তিকে অলিম্পিক উদ্বোধনের জন্য ডাকা হয়, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকায় ডাকা হয়, ইউরোপিয়ান কান্ট্রিতে ডাকা হয়, আফ্রিকায় ডাকা হয় সম্মান দেওয়ার জন্য, তার বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার, এই জগা খিচুড়ি করার জন্য তার এত সময় ছিল না। দেশের মানুষের 17 থেকে 20 কোটি মানুষের ভাগ্যের কথা বিবেচনা করে 84 বছর বয়সে আমরা ভদ্রলোককে রীতিমতো ফোর্স করলাম বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য। উনি বাংলাদেশে গেলেন এবং এই যে দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আমি তারেক রহমানকে বহুবার সাজেস্ট করেছি যে আপনি প্রফেসর ইউনূসের ফেভারে, যখন হাসিনা শেখ তার উপরে জুলুম করছিল, আপনি তার ফেভারে বক্তব্য দেন। আমি জামাত ইসলামীকে বলেছি আপনারা ওনার পক্ষে কথা বলুন, আমরা বিভিন্ন দলকে বলেছি প্রফেসর ইউনূসের পক্ষে আপনারা কথা বলুন, কারণ বাংলাদেশে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল না। ঠিক আছে, আমরা কন্টিনিউয়াসলি বলেছি ডক্টর ইউনূসের প্রতি সমর্থন দেন, ডক্টর ইউনূস যদি দাঁড়ায় যায় এবং দায়িত্ব নেয়, দেশটা এক সময় দাঁড়ায় যায়। একটা জিনিস আমি সবসময় চিন্তা করেছি, ডক্টর ইউনূসের কোনো বিকল্প বাংলাদেশে ছিল কিনা, আমি কাউকে খুঁজে পাই না। ডক্টর ইউনূস ছাড়া কোনো ব্যক্তিকে বাংলাদেশের যদি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেয়া হতো, ভারত তাকে বাহাত দিয়ে থাপ্পড় মেরে ফেলে দিত, সেনাবাহিনী তাকে ফখরুদ্দিনের মতো চিট দিয়ে ম্যানিপুলেট করে তাকে দিয়ে একটা কাজ করাতো। তো যোগ্যতা ভিত্তিক বিচারে, দেশপ্রেম বিবেচনা করে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে আমরা কি করলাম, আমরা ডক্টর মোহাম্মদ, আমি পার্সোনালি উই আর দ্য পিপলের পক্ষ থেকে আমি ওনার নামটা প্রস্তাব করি। এখন ওনাকে যখন আমরা জোর জবরদস্তি করে, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমরা ওনাকে ক্ষমতা গ্রহণে বাধ্য করলাম, তখন দর্শকবৃন্দ, সেই বিএনপি আজকে যদি মির্জা এই মুহূর্তে যদি শ্রদ্ধেয় জনাব ইউনূস সাহেবকে যদি বলে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিতে হবে, নির্বাচন কবে হবে এটা আমরা জানতে চাই, এই কথার ব্যাখ্যা কি? শুনুন মির্জা ফখরুল কি বলেছে। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা উনি বলেছে অতি দ্রুত আলোচনার প্রয়োজন। আমাকে একটা কথা বলে, এই সরকার ক্ষমতা নিয়েছে 16 থেকে 18 দিন, ওনারা 17 বছরে কিছু করতে পারে না। 17 বছরে তাদের দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মিথ্যা কেস হয়েছে, এই মিথ্যা কেসের বিরোধিতা করার জন্য একটা আন্দোলন করতে পারে না। সেই দলের মহাসচিব বলে এখন তাড়াতাড়ি তাদের সাথে একটু আলোচনা করতে হবে, কারণ তাদের তাড়াতাড়ি ক্ষমতা চাই। ওদিকে তার দলের লোকজনরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় চাঁদাবাজিতে নেমে গেছে, তারা টেন্ডারবাজিতে নেমে গেছে, তারা মানুষকে পিটানো শুরু করেছে, খেওয়াঘাট বন্ধ করে দিয়েছে, সব জায়গায় টোল নিচ্ছে। কারা? বিএনপির লোকজন। আর মির্জা ফখরুল কি করছে? সেই বুভুক্ষদের মতো এখন তার ক্ষমতা কবে হবে। মির্জা ফখরুল এই কথাটা কি হাসিনাকে কখনো বলেছে যে আমাদেরকে সাথে কথা বলতে হবে? 2 বার তো নির্বাচনে কথাবার্তা বলতে গেছেন, পুনদের মধ্যে দিয়ে ছোট দেখে একটা লাথি মেরে আপনারা খেদায়া দিয়েছে, দেয় না মির্জা ফখরুল? কিছু করতে পারছেন? কিছু করতে পারেন। ও প্রফেসর মোহাম্মদ ইউনূস ভদ্রলোক মানুষ, উনি তো রাজনৈতিক কর্মী না, তাই না? উনি তো আপনাদের মতো ভণ্ডামি বুঝে না, বাটপারি বুঝে না, উনি তো ইন্ডিয়ান তাবেদারি বুঝে না, রাইট? তো ভদ্রলোক মানুষ, ওনাকে একটা থাপ্পড় চোপাট দিয়া, ওনারা একটা ধমক দিয়া আমরা চেষ্টা করি ওনাকে একটু সরানো, তাই তো? মির্জা ফখরুল, আমি এতটুকু জানি উনি কেন একটা সাবজেক্ট ওনার মাথায় ঢুকে না। 16-17 বছরে একটা অকার্যকর রাষ্ট্র রাস্তার মধ্যে ফেলে
ঝোগা বানিয়ে, একটা নরকঙ্কাল বানিয়ে একটা রাষ্ট্রকে ডাস্টবিনে ছুলে ফেলে হাসিনা পালিয়েছে। এবং এই কঙ্কালটা কার হাতে আমরা ধরায় দিলাম? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। আমাদের এই কঙ্কালটা তুমি হাতে নয়, এবার আমাদেরকে মানুষ বানাও। হাতে দিয়ে 2 দিন হলো না আমরা তাকে বলি আমাদের সাথে বসতে হবে। আমার কেন যেন মনে হয় প্রফেসর ইউনূস রাগ করে কবে যেন বলে বসেন, আমার এগুলোর দরকার নেই, আমি গেলাম। এ তো এই দায়িত্ব নিতে চায় না, তার উপরে আমরা জোর করে দায়িত্বটা চাপিয়েছি। আজকের আমরা পাশে বসে বলি যে এখন আমাদের এইটা কইরা দেন, আমাদের ওইটা কইরা দেন। আজকে তারা প্রফেসর ইউনূসের কাছে দাবি দেওয়া নিয়ে যাচ্ছে, তারা তাদেরকে দল করতে দিতে হবে, তাদের দলের ক্ষমতায় আসতে হবে। বুঝেছেন? আমি সাধুবাদ দিচ্ছি জামাত ইসলামীকে। জামাত ইসলামী বলেছে দেশের বর্তমান অবস্থাকে ফিক্স করার জন্য ডক্টর ইউনূসের যত সময় দরকার, 5 বছর, 7 বছর, 6 বছর, 3 বছর, ডক্টর ইউনূস সেই কাজগুলো উনি যথাযথি করবে এবং যেই মুহূর্তে দেশকে নির্বাচন যোগ্য হবে ওই মুহূর্তে উনি নির্বাচন দেবেন। আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এটা রাগের কথা না, ঠান্ডা মাথায় আপনারা শুনে রাখেন। সেটা হচ্ছে ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হওয়া ওনার জন্য বিশাল কোনো প্রমোশন না। বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে উনি যদি বিশ্বের কোনো ফোরামে যান, সেক্ষেত্রে ওনাকে যে সম্মান দেয়া হবে, উনি এমনি গেলে তার চেয়ে বেশি সম্মান ওনার প্রাপ্য এবং উনি পান। যারা ওনাকে আজকের ক্ষমতা থেকে তাড়াতাড়ি তাড়াতে চাচ্ছে, আপনাদের সাথে আপনাদের দিকে তাকিয়ে বলুন, আপনারা 2 বার জন্ম নিবেন, 25 বার জন্ম নিবেন, আপনারা ডক্টর ইউনূস হবেন না। এবং আপনাদের মতো লোকজনদেরকে কখনো বাংলাদেশের দায়িত্ব দিয়ে আপনাদের প্রতি কেউ বিশ্বাস করবে। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।